জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সমাবেশের আগে এবং পরে দফায় দফায় হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 4 জন, আহত অনেকে। গুলিবিদ্ধ হয়েছেন ডিবিসি নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা বাপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছেড়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ এনসিপি নেতারা। জ্বলছে এনসিপির সমাবেশের মঞ্চ, রণক্ষেত্র গোটা গোপালগঞ্জ শহর। শহরের পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এনসিপি নেতারা পুলিশি নিরাপত্তায় রওনা হন মাদারীপুরের উদ্দেশ্যে। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে আসতেই অতর্কিত হামলা, লাঠিসোঁটা নিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলা হয় এনসিপির গাড়িবহর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শুরু হয় সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। সংঘর্ষের এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয়েছে জেলা কারাগারও। হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। অধিকাংশ এলাকায় বন্ধ হয়ে যায় দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান নাহিদ, সার্জিসরা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনী। হামলার ঘটনায় গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছেন অনেকে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে সমাবেশ শুরুর আগে মঞ্চে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। ভাঙচুর করা হয় চেয়ার, সাউন্ড বক্স, মাইক। আহত হন বেশ কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সমাবেশে দলের আহ্বায়ক বলেন, হামলা চালিয়ে এনসিপিকে আটকানো যাবে না। মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে। এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। এর আগে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। অবরোধ করা হয় সড়ক। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, গোপালগঞ্জের আরও খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব গোপালগঞ্জে। সেখানে খবর সংগ্রহ করছিলেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি আগের সংবাদেও জানাচ্ছিলেন গোপালগঞ্জের পরিস্থিতি। বর্তমানে সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? যে স্থানটি রণক্ষেত্রে পরিচিত হয়েছিল, বিশেষ করে পথসভার যে স্থানটি, এখানটায় এখন অনেকটা বলা যায় যে শুনশান নিরাপত্তা বিরাজ করছে। বিশেষ করে মানুষের যে সংখ্যা কমেছে, অনুরূপভাবে প্রশাসনের যারা নিয়োজিত ছিলেন তারাও কিন্তু এখানটায় অবস্থান করছেন, যার কারণে যে অতি প্রয়োজনে ছাড়া কেউ এখন বের হয় না। এখানটায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এটা হচ্ছে যে বলা যায় যে মঞ্চের পাশে আমরা কথা বলবো, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, আসলে এখানে কী ধরনের ঘটনা ঘটেছে। এইখানে এই যে যখন এই চলতেছিল, তার বৃষ্টির সময় এইখানে মঞ্চটা খালি ছিল, তখন এতে কিছু লোকজন এসে ওই মঞ্চ ভাঙচুর করে আর কি, চেয়ার টেয়ার। তারপরে এরা চলে যায়। তখন পর্যন্ত আমি দেখছি আর কি এখানে এই পরিস্থিতি ছিল। পরে পুলিশ এসে আবার সব ঠিকঠাক করছে আর কি করছে। পরে দুই পক্ষই অনেক ক্যাঞ্জাম ঝামেলা টামেলা হয়েছে। হওয়ার পরে এরা চলে গেছে এখান থেকে আর কি, নিরাপদে নিয়ে গেছে। আমি যত ধরনের সংঘর্ষ হয়েছে এখানটা বলেন তো। ইট পাটকেল মারছে, পুলিশ আর্মিরা গুলি টুলি করছে, ককটেল ফুটছে, ককটেলও ফুটছিল, এরকম আর কি সংঘর্ষ হয়েছে আর কি। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, এই যে এখানটায় কি ধরনের সংঘর্ষ হলো, আপনি তো এখানটায় মানুষ কি দেখছেন? ওই দুপুর থেকেই দেখছি যে সংঘর্ষ, ওই যে ইসের এনসিপির লোকজন আসার কারণে, ওরা ওই যে সার্জিস, তারপর ওই যে আবদুল্লাহ, এরা আসার কারণে ওই শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বক্তৃত্ব দেশে, বক্তৃতার সময় অনেক বার্তা বকা টকা দেশে, যার কারণে মানে এই বিষয় নিয়েই সংঘর্ষ আর কি হয়েছে, যে ওরা এই গোপালগঞ্জের মাটিতে কি করে আর কি আইসে এইগুলো করতে পারে।
আওয়ামী লীগ এই জন্য বকা দিতে পারে, যার কারণে এই সংঘর্ষটা। কি সংঘর্ষ হলো এখানে বলেন তো? এখানে যা দেখছি খবরে, হয়তো মিডিয়ার ছিলাম না, হয়তো টিভির সামনে দেখছি। হয়তো আমি ভাষণের আগে একটু আইছিলাম, আসার পরে ওনার নামার পরে কিছু ভাষণ দেওয়ার পরে, যেহেতু আওয়ামী লীগ নিয়ে মানে বক্তৃতা দেওয়ার পরে 2-3 মিনিট পরে যাই একটা বকা দিছে বা আওয়ামী লীগরে নিয়ে। এই বকা দেওয়ার পরেই মনে করেন গোপালগঞ্জের যারা আছে আওয়ামী লীগ, তারা সবাই ক্ষিপ্ত, ছাত্রলীগ, যুবলীগ সবাই একটা ক্ষিপ্ত হয়ে গেছে যে কি আমাকে গোপালগঞ্জ শেখ মুজিবের দেশে এসে যে এত বড় গর্ব দিয়ে সে স্টোরে দাঁড়াইয়া এরকম একটা বিস্তৃত একটা বকা দিল, তাতে সবারই একটু খারাপ লাগছে। এই জন্যই যার কারণে এই ভাঙচুর হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় যে রণক্ষেত্র পরিণত হয়েছিল, দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, প্রশাসনের পক্ষ থেকে যেমন টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, অনুরূপভাবে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এখন বলা যায় অনেকটাই শান্ত অবস্থা বিরাজ করছে। আমিরুল, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন গোপালগঞ্জের পরিস্থিতি, গোপালগঞ্জের বিষয়ে উত্তপ্ত আসলে পুরো বাংলাদেশ। এ বিষয়ে রাজধানী শাহবাগের খবর জানবো, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, আমরা যতদূর জানতে পেরেছি এনসিপির নেতাকর্মীরা আসলে সংগঠিত হচ্ছে, তাদের কর্মসূচি সম্পর্কে জানাবেন আপনি যেখানে আছেন। দিশা, আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আসলে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে কিন্তু আসলে প্রতিবাদ করছিলেন। আমি যদি একটু দেখাই, আমার ঠিক ডান পাশে অর্থাৎ শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথের যে বোর্ডটি, সেখানে অবস্থান করছে জুলাই মঞ্চের যারা আন্দোলনকারীরা আছেন, তারা তাদের প্রতিবাদ করছেন সেখানে দাঁড়িয়ে। এছাড়াও তাদের যে বর্তমান যারা আজ গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছে। আমি যদি দেখা একটু রাস্তার চিত্র, যে আসলে কিছুক্ষণ আগে যানজট থাকলেও এখন কিন্তু সেখানে প্রায় গাড়ি চলাচল করছে এবং কিছুটা স্বাভাবিক ফিরে এসেছে। এবং আমার আরেক পাশে, অর্থাৎ আমি এখন যুক্ত করছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, তারা কিন্তু প্রেস ব্রিফিং করছে। আমরা সরাসরি সেখানে কথা বলবো একটু। সব মিলিয়ে কিন্তু আসলে দিনব্যাপী যে আসলে গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, তাতে করে বিকাল 4টার পরবর্তীতে কিন্তু এখানে সব মিলিয়ে শাহবাগে প্রথম অবস্থায় ব্লকেড হলেও পরবর্তীতে ব্লকেড ছেড়ে তারা রাস্তার পাশে অবস্থান করে। এক পর্যায়ে এখন কিছুক্ষণের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে, তারা প্রেস ব্রিফিং করবে। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, তারাও কিন্তু কথা বলার জন্য প্রস্তুত হয়েছে এবং তারা কথা বলবে কিছুক্ষণের মধ্যেই আজকের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ের ওপর। আর একটু জানিয়ে রাখি, যেহেতু আজ এই গোপালগঞ্জের ঘটনায় কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে কিন্তু আসলে বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে, সে বিষয়েও কিন্তু কথা বলতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সর্বশেষ কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক, তিনি জানিয়েছিলেন যে আসলে সড়ক অবরোধ করে তাদের এই অবরোধ করে তাদের যে রাস্তা অবরোধ করে তাদের যে আন্দোলন, সেটি যেন না করে, রাস্তার পার্শ্ববর্তী জায়গায় যেন থাকে। সব মিলিয়ে এই শাহবাগের পরিস্থিতি এমনটি ছিল। এছাড়া কিছুক্ষণের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলবে, কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ যারা রয়েছে তারাও কথা বলছে, তারাও একটি সিদ্ধান্ত জানাবে। সব কিছুর মিলিয়ে আমরা একটু শুনি আসলে তারা কি বলছে। পরিস্থিতি লক্ষ্য করে এসেছি, ফ্যাসিবাদের দোসররা, ফ্যাসিবাদের সহযোগী সন্ত্রাসী দোসররা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার পায়তারা করছে। তারা সেখানে কর্মসূচি, জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত পদযাত্রার কর্মসূচিতে নানাভাবে বাধা প্রদান এবং সরাসরি তাদের উপরে হামলার যে ন্যাক্কারজনক ঘটনা আমরা সকাল থেকে পরিলক্ষিত করছি, তারই পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক ভাইদের আহ্বান করব, আপনারা দ্রুত বুমগুলো সামনে দিয়ে আপনারা প্রস্তুত হন। তারা প্রস্তুতি নিচ্ছে আসলে আজকের যে ঘটনাটি ঘটেছে দেশে, সেই বিষয়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছে তারা। 2-1 মিনিটের মধ্যেই তাদের আজকের যে সিদ্ধান্তটি আছে সেই সিদ্ধান্ত কিন্তু তারা আসবে। এবং সব মিলিয়ে কিন্তু আসলে আজকে গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, রণক্ষেত্র হয়েছে, সেটা দিনব্যাপী কিন্তু আমরা দেখছিলাম। সব মিলিয়ে তার পরবর্তীতে কিন্তু শাহবাগ মোড়ে ব্লকেড হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছিলাম এনসিপির যে কার্যালয়, সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা
কিন্তু আসলে তাদের অফিস ঘিরেও ছিল যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়। এছাড়া শাহবাগে যে ব্লকেটটি ছিল সেই ব্লকেটটি কিন্তু আহ্বায়ক নাহিদ ইসলামের কথায় সরে এসে তারা রাস্তার পাশে তাদের এই অবস্থান কর্মসূচি করছে এবং এই যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের কোনো একটি সিদ্ধান্ত তারা জানাবে। আমরা সে কথাই শুনছিলাম সর্বশেষ। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও গোপালগঞ্জে ফিরে যাব। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো গোপালগঞ্জে পৌঁছেছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানে আমাদের জানাবেন। দিশা, আপনি জানেন যে আজকে যে ঘটনা, সেই এনসিপি নেতাদের উপর যে হামলা, সেই হামলার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আগামী 22 ঘন্টা কারফিউ জারি করা হয়েছে। বিশেষ করে বলা যায় যে আজকে রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ চলবে এবং কি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক গোপালগঞ্জের 20 কিলোমিটার দূরে অবস্থান করছি। আর 20 কিলোমিটার দূরে অবস্থান করার আমি যদি কিছুটা দেখাতে চাই যে পুরো একটি বিশাল বড় ধরনের একটি গাছ এই প্রধান সড়কে কিন্তু ফেলা হয়েছে, যার কারণে হাজার হাজার যে পথচারী রয়েছে কিংবা যাত্রী রয়েছে তাদের ভোগান্তির আসলে শেষ নেই। তারা ঘন্টার পর ঘন্টা তারা এই প্রধান সড়কেই তারা অবস্থান করছেন, এমনকি বিকল্প রাস্তা অনেকেই বেছে নিয়েছেন তাদের যে নিজ গন্তব্যে যাওয়ার সেই বিষয়টা। আর সেক্ষেত্রে এখানে সারিবদ্ধভাবে প্রায় বলা যায় যে 3 থেকে 4 কিলোমিটার এই দূরত্ব বলা যায় যে এখানে যে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সের যে রোগীরা আছে সেটাও তারাও আসলে বিপাকে পড়ছেন, তারা আসলে কি করবেন। তবে এখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা এখানে দেখছি না সরানোর, এই গাছ সরানোর জন্য। তো সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সটাও দেখতে পাচ্ছেন যে ঠিক এই সড়ক দিয়ে যাচ্ছে। হয়তোবা তারা জানেন না যে এই সড়কটিতে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি দিশা, যে মোট কথা বলা যায় যে সাম্প্রতিক সময় জেলা বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা এবং কি সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই যে কারফিউ, সেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিয়েছে। কারফিউ চলাকালীন সময় জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আপনি জানেন যে জুলাইয়ের প্রথম তারিখ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারই ধারাবাহিকতায় আজকে মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ঠিক গোপালগঞ্জে পদযাত্রা ছিল দলটির। সেক্ষেত্রে বলা যায় যে ভেরিফাইড ফেসবুক এবং কর্মসূচিতে মাস্টু গোপালগঞ্জ নামও কিন্তু দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে দলের ভেরিফাইড যে পেজটা আছে। এবং এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয় এবং কি কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িবহরও। এই দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে জানায় গোপালগঞ্জ পুলিশ। আর সেক্ষেত্রে দুপুর 1:35 দিকে বলা যায় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং কি চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এনসিপি নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান। এই ঘটনায় আধা ঘন্টা পরে ওই সমাবেশস্থলে পুলিশের নিরাপত্তা সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, হাসান আবদুল্লাহ, সাজিদ আলম ও আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষ হওয়ার পর সংক্ষিপ্ত আসলে সমাবেশ তারা করেন। সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষ হওয়ার পর এনসিপি নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবার বলা যায় যে ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এই সময় পুলিশও পিছু হাটে। এনসিপি নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং হামলাকারীরা এনসিপি সমাবেশ মঞ্চ এবং আশেপাশে বিভিন্ন স্থানে চেয়ার টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি দিশা, যে এখানে
এনসিপি যারা নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু ব্যাপক প্রোটোকলের মাধ্যমে সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে গাছ সরানোর কাজ করছেন এখানকার যারা। আরিফ, ধন্যবাদ। আমাদেরকে জানাচ্ছিলেন গোপালগঞ্জের পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে জনভোগান্তির খবর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। 144 ধারা চলছে সেখানে। আমরা শাহবাগে আবার একটু ফিরে যাব। সেখানে এনসিপির নেতারা একটি বিবৃতি দিচ্ছে, শুনে আসবো তারা কি বলছেন। এটা রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে তত্ত্ব, যে কথা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকেই সেই যে সন্দেহ, সেই যে রিউমার, সেটাকে সত্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বলবো এসব বাদ দিন। ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট জুলাই, এই ইসিরও ম্যান্ডেট জুলাই। জুলাই না আসলে এদেশের আপনাদের ইলেকশন কমিশনার তো দূর, আপনাদেরকে দূরের মাঝেও খুঁজে পাওয়া যেত না। এদেশের ইলেকশন কমিশনার থাকতো হাসিনার পয়সা দিয়ে পোষা লুটেরা, আমলা আর কিছু হাসিনার টোকাইরা। সম্মানিত সহযোদ্ধাগণ, আমাদের মনে হয় এই নৌকা প্রতীক ব্যালটে রাখা রিফাইন্ড আওয়ামী লীগকে সামনে আনার এই ঘটনা আজকে গোপালগঞ্জে সন্ত্রাসী আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। দর্শক, আমরা শুনছিলাম শাহবাগে আমরা ছিলাম, সেখানে এনসিপির নেতাকর্মীরা কথা বলছিলেন। আমরা বর্তমানে চলে যাব বাংলা মোটরে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কামরুল হাসান। কামরুল, বাংলা মোটরে কি এনসিপির কার্যালয় আছে যেখানে, সেখানে নেতাকর্মীরা কি জড়ো হয়েছে কিনা এবং তাদের কোনো কর্মসূচি বর্তমানে তারা পালন করছে কিনা, কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আর দিশা, আজকে সারাদিনই কিন্তু গোপালগঞ্জের রণক্ষেত্রে পরিণত হয়েছে বলা যায়। এর ছোঁয়া কিন্তু এই ঢাকাতেও এসে লেগেছে বলা যায়। আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি যে এনসিপির যে কার্যালয়, বাংলা মোটরের যে কার্যালয়টি রয়েছে, ঠিক সেই কার্যালয়ের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আসলে আমরা এখানে তেমন কোনো নেতাকর্মীদেরকে আসতে দেখিনি, তবে পুরো ভবনটিতেই কিন্তু পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা এনসিপির যে কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে ঘিরে রেখেছেন। এবং আপনি জানেন যে গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে, হামলার ঘটনার জেরে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিন্তু ব্লকেটের একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল, যদিও পরবর্তীতে সেই কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এনসিপি নেতৃবৃন্দরা। আর সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে কিন্তু আসলে কোনো ব্লকেটের দৃশ্য আমরা দেখতে পাইনি, অর্থাৎ এখানে যান চলাচলও কিন্তু স্বাভাবিক ছিল। এখন পর্যন্ত এখানে যান চলাচলও স্বাভাবিক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ভবনটি থেকেই কিন্তু এটি একটি অফিসও বলা যায়। এই অফিস থেকে যে অফিসের যে লোকজন আছেন তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং সড়কে যান চলাচল একেবারেই স্বাভাবিক বলা যায়। আমরা এখন পর্যন্ত আসলে এনসিপির কোনো নেতাকর্মীকে এই ভবনে আসতে আসলে এখন পর্যন্ত দেখিনি। কার্যত বলা যায় আসলে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করার জন্য কিন্তু এইখানে যে পুলিশ সদস্যরা তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তারা এড়িয়ে চলার জন্য, আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেটিকে আসলে তারা প্রাধান্য দিয়ে এই ভবন অর্থাৎ এই এনসিপির যে কার্যালয় সেই কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা অবস্থান নিয়ে রেখেছেন। আমি যদি একটু আসলে পেছনের ঘটনার আজকে সারাদিনের ঘটনার বিশ্লেষণে যাই, আজকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি গণপদযাত্রা কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচিতেই কিন্তু কামরুল, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও চলে যাব গোপালগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাচ্ছিলেন 144 ধারার মধ্যে গোপালগঞ্জের বাসীরা আসলে জনভোগান্তির মধ্যে পড়েছেন। তারা আসলে কি করছেন এই পরিস্থিতিতে, আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন। নিশ্চয়ই দিশা, যে বিষয়টা আসলে জানানোর জন্য দেখানোর চেষ্টা করবো। আসলে এখন যেটা হচ্ছে, এই গাছ সরানোর কাজে দীর্ঘ লাইন করে শতাধিক বাসের যে যাত্রী রয়েছে সেই যাত্রীরা প্রত্যেকেই মিলে কিন্তু যেহেতু এটা কাটার কোনো ব্যবস্থা নেই তাই তারা
প্রত্যেকেই ধরে ধরে এটা সরানোর চেষ্টা করছেন প্রত্যেকেই। কারণ হচ্ছে এখানে মুমূর্ষু রোগী আছে যারা আসলে যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা তারা বসে আছেন, সেই চেষ্টাটা আসলে তারা করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে গাছ সরানো কাজে তারা যে যার জায়গা থেকে অবস্থান বা যে জায়গা থেকে তারা এই গাছ সরানো কাজে কাজ করে যাচ্ছেন, যেটা বলছিলাম আসলে দিশা যে পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ হয় কিন্তু ওই সময়টাতে। আর গোপালগঞ্জ শহরে বিভিন্ন স্থানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। আর সেনাবাহিনীর পক্ষ থেকেও বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর আমরা কিন্তু দেখেছি বা পাওয়া গেছে, যেটা হচ্ছে যে খুবই ভয়াবহ অবস্থা ছিল সেটাই। সেখানে আগুন দিয়ে বিভিন্ন যান পুড়িয়ে দেয় এবং কি পুলিশের একটি টহল গাড়ি সেটাওতেও আসলে আগুন ধরে দেওয়া হয়। এরপর সেনাবাহিনী, বিজিবি এবং কি পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে এবং কি এই কারফিউটা যে 8টা থেকে রাত 8টা থেকে যে কারফিউটা শুরু হবে সেই কারফিউতে বলা যায় যে ধরপাকড়ের একটা বিষয় রয়েছে এবং কি কেউ যাতে করে বের হবে না ঘর থেকে সেই বিষয়ে কিন্তু ব্যাপক জোরদার বা তৎপর রয়েছে। এখানে অনেকেই আছেন, যাত্রীদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনারা কি যাত্রী? আপনারা কোথায় যাচ্ছেন বা কতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন? আমি 3 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। আমরা যাবো খুলনায়। এখন কিভাবে যাবেন? রাস্তায় কি অবস্থা? এখন তো বুঝতেছি না, আবার নাকি শুনতেছি কারফিউ দিবে। এদিন তো মানে আমরা আর হতাশ। আমরা দুপুরে খাইও নেই, আমরা না খাই এখানে দাঁড়াই। 10টা দামে রুটি খেয়েছি, এই পর্যন্ত না খাওয়া ভাই কিছু খাইতে পারে নাই। অনেক দুধের বাচ্চা গাড়ির ভিতরে অনেক কষ্ট করছে, অনেক শিশু বাচ্চা আছে গাড়ির ভিতরে। এই এতগুলা গাড়ি, এমন কোন মা বোন, এমন কোন মানুষ নাই যে পানি লিয়ে খাবার লিয়ে তারা এই সিরিয়ালে কষ্ট না করতেছে। আর এমন দোকান কোনো খাবারের জিনিস এলাকার ভিতরে কোনো খাবারের জিনিস নাই। হাইওয়ে রাস্তা, এই হাইওয়ে রাস্তার ভিতরে একটা খাবারের দোকান, এই যে সিরিয়ালে অনেক যাত্রী, হাজার গাড়ি আমরা যাত্রী লিয়ে কষ্ট করতেছি, অনেক কষ্ট করছি, পারতেছি না। এখন কি করতেছেন আপনার? গাছটা সরানোর জন্য চেষ্টা করতেছি যে আমরা যদি যে কজন যাত্রী আছি সবাই মিলে যদি গাছটা একটু নিয়ে চাপাইতে পারি তাহলে আমরা সবটি যাত্রী কষ্টটা একটু মুক্ত হইব। জি ভাই, শুনছিলেন দিশা যে সাধারণ মানুষের যে আসলে যে বিষয়গুলো। আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব খুলনা ভাই। আমি সেই সকাল দুপুর 1টার সময় এসে বসে আছি, এখনো না খাওয়া সারাদিন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পরীক্ষার খাতা আনতে গেছিলাম কারিগরি বোর্ডে, আমি এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন খাতা নিয়ে কোথায় যাবো রাত্রে? বাড়িতে খুলনা চালনাতে বাড়ি, একদম দাখত। এখন কিভাবে যাবেন? এই যে রাস্তা কোনো তো ব্যবস্থা দেখতেছি না, এখন কি করে যাবো? গাড়ি আমার সামনে দাঁড়ানো, মানে 1টার থেকে এসে এই পর্যন্ত 7টা পর্যন্ত বসে আছে। এখানে একটা অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সের বিষয়ে আমি একটু দেখাতে চাই। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে যে মুমূর্ষু রোগী রয়েছে তাদেরই আসলে কি অবস্থা বা তারা আসলে কিভাবে কি করবেন সেটাও কিন্তু আমরা একটু। আপনার পেশেন্টকে? আমার আম্মা। মানে এখন তো যেতে পারবেন না, কি করবেন? রাস্তা তো বন্ধ, গাছ ফেলে। আমাদের তো স্যার মেডিকেল থেকে, ঢাকা সরকারি হৃদরোগ মেডিকেল থেকে আমার আম্মাকে ফেরত দিছে। তারা বলছে দেশে নিয়ে যাওয়ার জন্য। সে মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর পরের যাত্রী, সে ওই জায়গায় শুয়ে আছে। সে কিছু খাওয়া দাওয়া করতে পারে না। দেখছিলেন যারা আসলে চিকিৎসা নেওয়ার জন্য তারা আসলে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন, যাতে করে তাদের যে গন্তব্য এবং কি যে নির্ধারিত হাসপাতাল, সেই হাসপাতালে যেতে পারবেন। এছাড়া এখানে আমরা যদি একটু ওই দিকে যেতে চাই, একটি গাছ তো ফেলে রাখা হয়েছে, তার পাশাপাশি আরো কয়েকটি গাছ ফেলে রাখা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু সাধারণ যাত্রী বা এখানকার যারা বসবাস করেন তারা কিন্তু প্রত্যেকে বলেছেন। দেখুন, সবাই কিন্তু পায়ে হেঁটে অনেক যাত্রী কিন্তু হেঁটে পার হচ্ছেন। আসলে কত কিলো হাঁটবেন সেটা অনেকটাই সন্দেহ। ভাই একটু কথা বলতে চাই, কত কিলো হেঁটেছেন আপনি? 3 কিলোর মতো হাঁটছি ভাই। কত কিলো হাঁটতে হবে? কোথায় যাবেন? ঠিক বলতে পারবো না, যাবো ঢাকায়। আমার বোন অসুস্থ, আইসিইউতে, তাকে দেখতে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা। বিপদে সবাই তো পড়ে কম বেশি, আর আমরাও পড়ছি।
আল্লাহ তাআলা সবাই যাওয়ার তৌফিক দান করুক, এটাই আশা করি। ধন্যবাদ ভাই। দেখুন এখানে ছোট ছোট বাচ্চা, তাদের শিশু বাবা মা, তাদের শিশুরা তারা কিন্তু তাদের বাবা মার সঙ্গে হেঁটে হেঁটেই যাচ্ছেন, অনেক কষ্ট করেই তারা নিজ গন্তব্যে দিকে যাচ্ছেন। সেই চিত্রটা কিন্তু আসলে প্রত্যেকের এখানে প্রত্যেকেই হেঁটে হেঁটেই পাড়ি দিচ্ছেন এই সড়কটি, যেটা আসলে বলা ভাষা রাখে না। এখানে আরেকটি বিষয়, যে কারফিউর জারির যে বিষয়টা, সেটা হচ্ছে ঠিক আসলে আর আধা ঘন্টা পর বিশেষ করে 8টা, যেহেতু 7:30 বাজে, সেক্ষেত্রে আধা ঘন্টা পর এই কারফিউ শুরু হবে, যেটা আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। এবং কি আমরা রাস্তাতেও আমরা কয়েকটি জায়গা দেখেছি, সড়কে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও আমরা দেখেছি। সেই চিত্র যেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই কিন্তু এক বিবৃতিতে জানানো হয় এই কারফিউর বিষয়ে, গোপালগঞ্জে সংঘটিত ঘটনায় দোষীদের দ্রুত নিশ্চিত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে। সেই বিবৃতিতে কিন্তু সেটাও উল্লেখ ছিল। আর এক্ষেত্রে বলা যায় যে বিবৃতিতে আরও বলা হয়েছে যে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণরূপে অমার্জনীয়। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাওয়া তরুণ নাগরিকদের বাধা দেওয়ার তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং অত্যন্ত লজ্জাজনক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পুলিশ ও সাংবাদিকের উপর বর্বর হামলা চালানো হয়েছে। এতে করে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনেকেই নির্মমভাবে মারধর করা হয়েছে। এই যে রাস্তাটার মধ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আসছেন, তারা এসেছেন। এখন বাকিটা আসলে দেখার বিষয় যে কতক্ষণ নাগাদ তারা এখানে আমি যদি একটু দেখাতে চাই যে গাছ সরানোর যে কাজ, সেই কাজ করার জন্য হাইওয়ে পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই মহাসড়কে এসেছেন। আমি একটু সেই গোপালগঞ্জে 144 ধারার মধ্যে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। এবার আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, চট্টগ্রামের কি প্রভাব পড়েছে গোপালগঞ্জের ঘটনায়, আমাদের বিস্তারিত জানাবেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর যে হামলা, সেই ঘটনায় আমরা দেখেছি বিকেল থেকেই মূলত জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা তারা বিক্ষোভ করছেন। একটু আগেই তাদের যে সমাবেশ বা বিক্ষোভ মিছিল সেটি শেষ হয়েছে। এখন তারা একদম শেষ পর্যায়ে কয়েকজন এখানে অবস্থান করছেন, আমাদের সঙ্গে আছেন। আমরা একটু জানতে চাই গোপালগঞ্জের ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন এবং কি প্রত্যাশা? আমরা দেখেছি গোপালগঞ্জের মধ্যে আমাদের অভ্যুত্থানের যে মহানায়ক, তাদের উপর সশস্ত্রভাবে হামলা করেছে। আমরা বলতে চাই এটার জন্য সম্পূর্ণভাবে বাংলাদেশের পুলিশ প্রশাসন দায়ী। পুলিশ প্রশাসনের মধ্যে স্বৈরাচার যে দোষরগুলো আছে তাদের এক ধরনের ব্যর্থতা এবং নীরবতাই হচ্ছে দায়ী। জি, আপনারা দেখেছেন যে গত জুলাই যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা অস্ত্রসহ হামলা চালিয়েছিল, ঠিক একইভাবে এই জুলাই আমাদের জুলাইয়ের নেতাদের উপর বিএনপির সন্ত্রাসের হামলা চালিয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসের হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা চাই যে পুলিশগুলা যেগুলো এখন আওয়ামী রেজিম বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছে এবং যে সেনাবাহিনীগুলো কোনো ধরনের উদ্ধার আমাদের কোনো নিরাপত্তা না দিয়ে নেতৃবৃন্দদেরকে হামলার হত্যা করার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ গুন্ডাদেরকে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং স্থানীয় যে আওয়ামী লীগের নেতারা ছিল ওরাই এবং ওরা সহ যে পুলিশ প্রশাসনগুলো নীরব ভূমিকা পালন করছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই। শুনছিলেন যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে রয়েছেন। মুজিব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। বিস্তারিত ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এখন খুলনায় অবস্থান করছেন। সন্ধ্যা 7টায় সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় তারা খুলনায় এসে পৌঁছেছেন। তাদের কেউ কেউ খুলনা সার্কিট হাউসে এবং কেউ কেউ হোটেল সিটি ইনে অবস্থান করছেন। এনসিপির শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ি মোড় থেকে
মোল্লাহাটের উদ্দেশ্যে রওনা হয় শত শত নেতাকর্মী। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। এর আগে সেনাবাহিনীর সাজোয়া জানে করে আটকা পড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ছাড়েন। বিকালে শহরের পৌর পার্কে সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। আহ্বায়ক সহ সবাই আমাদের সাথে আছেন। আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা বিস্তারিত জানাবো। তবে আমাদের জুলাই পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। সেই কর্মসূচির ব্যাপারে এবং আজকে সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ আজ রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে গোপালগঞ্জের কাঠিবাজার এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানেকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সালেহ টিটু যুক্ত হচ্ছেন। আমরা কথা বলবো তার সাথে। টিটু, গোপালগঞ্জের কি পরিস্থিতি জানাবেন আমাদের? দর্শক, আমরা সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন আছে। আমরা চলে যাব রাজশাহীতে। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আমরা বিভিন্ন জেলায় এনসিপির নাগরিকদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানছিলাম। আপনার ওখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। দিশা, আজকে সন্ধ্যার পরই কিন্তু এখানকার যারা নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তারা বিক্ষোভ করেছে, বিক্ষোভ মিছিল করে এই ঘটনার যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেছে এবং বিক্ষোভ মিছিল শেষে এখানে তারা সমাবেশ করেছে এবং এখানে জেলা এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আছেন নাহিদুল ইসলাম সাজু। আমরা একটু জানবো যে আপনারা কিভাবে আজকে প্রতিবাদ জানালেন এই ঘটনার। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে গোপালগঞ্জে আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গোপালগঞ্জে যায় এবং এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য তারা ওখানে যায়। প্রশাসনের উপস্থিতিতে প্রশাসন জানতো যে ওখানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে, এমন সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রশাসন তাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেনি। এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আর আরেকটি বিষয় হইল, এই বর্তমান প্রশাসনের পরে আমরা আস্থা রাখবো কিভাবে? আপনাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি যে এই জুলাই পেরিয়ে জুলাইয়ের 1 বছর পরেও এই আওয়ামী সন্ত্রাসীরা কিভাবে আবার বাংলার মাটিতে আবার সোচ্চার হতে পারে। এটা ইন্টারিমের ব্যর্থতা, এটা আমি বলি যে বাংলাদেশ প্রশাসনের ব্যর্থতা। আমরা পালন করবো ইনশাল্লাহ। সতর্ক হবেন কিনা? হ্যাঁ, আমরা প্রশাসনকে বলবো যেন যে ঘটনা ঘটছে গোপালগঞ্জে প্রশাসনকে আরো তৎপর হতে হবে এবং তারা তো এই 1 মাসের পদযাত্রা নেমেছে। অন্যান্য জেলায় বা অন্য উপজেলায় যেন এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে, সন্ত্রাসী বাহিনী তাদের উপরে যেন আক্রমণ না করে, তাদেরকে সোচ্চার হতে বলছি প্রশাসন বাহিনীকে। পরবর্তীতে কি ধরনের সিদ্ধান্ত নেবেন এই ধরনের ঘটনার প্রতিরোধে? পরবর্তী কর্মসূচিতে আমরা এর চেয়ে কঠোরভাবে আন্দোলন করার পরিস্থিতি মোকাবেলা করবো ইনশাল্লাহ। দিশা, শুনছিলেন এখানকার যারা এনসিপির জি, রাজশাহীর খবর জানছিলাম আমরা। আমাদের সংযোগটি বিচ্ছিন্ন ছিল বরিশাল থেকে, সেখান থেকে এখন যুক্ত আছেন আমাদের সহকর্মী সালেহ টিটু। সালেহ টিটু, বরিশালের এনসিপির নেতাকর্মীদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। দর্শক, শাহবাগে চলছে একটি বিক্ষোভ মিছিল, আমরা সরাসরি যুক্ত হব সেখানে।
দর্শক এবার চলে যাচ্ছে খেলার খবরে। কলম্বোতে সিরিজ নির্ধারণী টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 33 রান। প্রথম ওভারেই টাইগারদের ব্রেক থ্রু এনে দেন শরীফুল। শামীম পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুশল মেন্ডিস। এরপর শেখ মেহেদীর স্পিনে প্যাভিলিয়নে হাঁটেন কুশল পেয়ারা। এর আগে কখনোই লঙ্কান মাটিতে কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ, তাই এবারের সুযোগ হাতছাড়া করতে চান না টিম টাইগার্স। একাদশে 2 পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনের জায়গায় খেলবেন শেখ মেহেদী এবং তানজিম সাকিব। লঙ্কান একাদশেও হয়েছে 2 পরিবর্তন। These two batters in the middle, Chandimal and Pratham Nissanka, trying to build up a partnership at the moment, 15 of 15. Harakat Roshan, we are in for a great treat. It's been not easy for the Sri Lankan batters. Has led a boundary for 22 deliveries. And this is a fairly simple chance. Should be taken. Yes, Chandimal goes. সংবাদে এই ছিল এখনকার মতো।